হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হার্ডওয়্যার ইনসাইডের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আপনারা যারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখেন, অনেক দিন অনেক মাস যাবৎ আসলে চ্যানেলে ভিডিও আপলোড করা হয় না কাজের ব্যস্ততার কারণে। এত পরিমাণে কাজের চাপ যে আসলে একটা ভিডিও তৈরি করব, এতে আসলে মেহনত করতে হয়, সেই সময়টা হয়ে ওঠে না। শীতকাল যেহেতু কাজের চাপটা তুলনামূলকভাবে একটু কম, যার কারণে এখন একটু ভিডিও করার সুযোগ হচ্ছে। আপনারা অনেকেই আমাকে মেসেজ দিচ্ছেন যে ভাইয়া নতুন ভিডিও পাচ্ছি না। তো আপনাদের সেই অনুরোধ রাখার স্বার্থে নতুন কিছু ইস্যু নিয়ে, নতুন কিছু প্রবলেম নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব, ইভেন সেই কাজের ডিসকাস করার চেষ্টা করব, সলিউশন বের করার চেষ্টা করব। তো এটি গিগাবাইটের 110 সিরিজের একটি মাদারবোর্ড, HDMI সহ। এটি অরিজিনাল একটা মাদারবোর্ড। একটি মাদারবোর্ডের দাম অন্তত পক্ষে 8,500-9,000 টাকার মতো, বা 9,500 টাকা। 7 জেনারেশন সাপোর্টেড মাদারবোর্ড এটি। তো এই মাদারবোর্ডগুলোতে আসলে কিছু কিছু ছোটোখাটো কিছু ইস্যুর কারণে দেখা যায় আপনি একটা দোকান থেকে কম্পিউটার নিয়েছেন, সেখানে নিয়ে গেলেন, ওয়ারেন্টি শেষ হয়ে গেল, দেখলো যে মাদারবোর্ডের সমস্যা। অর্থাৎ এই যে কিছু প্রবলেম, যেমনটা আমি দেখাই, আপনারা একটু খেয়াল করবেন। এই দেখেন, এটা কিন্তু এটা একটু ক্লিক করে বন্ধ হয়ে যায়। হ্যাঁ, সামান্য একটু ক্লিক হয়ে বন্ধ হয়ে যায়। তো এই ইস্যুগুলো, এগুলো দোকানদার দেখে দেখা যায় সে আপনাকে বলবে যে এই মাদারবোর্ড ডেড হয়ে গেছে, মাদারবোর্ড সমস্যা, মাদারবোর্ড চেঞ্জ করে ফেলেন। তো আপনি দেখা যায় একটা মাদারবোর্ড চেঞ্জ করতে গেলে যদি এই ক্যাটাগরি একটা মাদারবোর্ড নেন, আপনার 9-10 হাজার টাকার মতো আপনার খরচ হয়ে যাবে। কিন্তু আপনি যদি ভালো কোনো দক্ষ টেকনিশিয়ানের কাছে যদি যান, এই ইস্যুগুলো কিন্তু সমাধান করা যায়। সমাধান করলে দেখা যায় অল্প কিছু টাকার খরচ করলে আপনার এই বোর্ডটি দেখা যায় আবার আগের মতো সচল হয়ে যাবে, আপনার সেই 10,000 টাকা খরচ করা লাগবে না। তা আমাদের এই বোর্ডটার যে ইস্যুগুলো, কিছু দৃশ্যমান কিছু ইস্যু আছে। যেমন হচ্ছে, আমি এটা দেখতে পাচ্ছি, দেখেন এইটার এই যে একটা ক্যাপাসিটর, এই যে গ্রাফিক্সের পাশে, এটি কিন্তু ফুলে আছে। অর্থাৎ হয়তো এটি লিক হয়ে গেছে। এই দেখেন, এটি কিন্তু লিক হয়ে গেছে, এটি ফুলে আছে। তো এমন হতে পারে যে এটার কারণে কিন্তু মাদারবোর্ডটি রান হতে পারতেছে না। অর্থাৎ এই যে পাওয়ারটা দিলে যেরকম হয়, এরকম হয়ে বন্ধ হয়ে যায়, কিন্তু কন্টিনিউয়াসলি হতে পারতেছে না। কন্টিনিউ যেটা চলবে সেটা হতে পারছে না। এখানে এসেই দিলাম, বন্ধ হয়ে গেল। কোর ভোল্টেজ যে ঢুকে না, সেটা না, কোর ভোল্টেজ, এটা কিন্তু প্রসেসরে ভোল্টেজ ঢোকে, এটা কিন্তু প্রসেসরে ভোল্টেজটা ঢোকে, আপনারা লক্ষ্য করবেন। হ্যাঁ, প্রসেসরে ভোল্টেজটা ওঠার চেষ্টা করে, কিন্তু এটা বন্ধ হয়ে যায়। তো ঠিক আছে, প্রথমে আমি যেটা দেখবো, আমি এই ক্যাপাসিটারটা যেহেতু এটা লিক, এটা নষ্ট হয়ে গেছে, আমি এটা একটু আগে চেঞ্জ করে দেখব। স্টেপ বাই স্টেপ আমি যেটা করবো আপনাদের অবশ্যই দেখাবো, যে এটা সমাধান বের করা যায় কিনা। সাথে থাকেন। আমি প্রথমে আমি এই ক্যাপাসিটারটা চেঞ্জ করবো, যেহেতু এটা কিন্তু দেখেন, এটা কিন্তু বাস্ট হয়ে গেছে, অর্থাৎ ফুলে এটা ফুটে গেছে। আমি যেহেতু এটা ফুটে গেছে, এটা অবশ্যই চেঞ্জ করে দিতে হবে। আমি এটা খুলে ফেলতেছি। এই ক্যাপাসিটিটা খুলে ফেলি। এটা আমি খুলে ফেললাম। তো দেখেন, এটা নষ্ট হয়ে গেছে, এটা লিকেজ অলরেডি, ক্যাপাসিটি লিকেজ।
তো আমি এই সেম মানে একটা ক্যাপাসিটি এখানে লাগাবো। এটা হচ্ছে 6.3 ভোল্টেজের 1000 মাইক্রোফ্যারাড একটি ক্যাপাসিটার। এটা সচরাচর আপনি যে কোনো দোকানেও পাওয়া যায়, প্লাস হচ্ছে যে কোনো মাদারবোর্ডেও কিন্তু এগুলো, প্রত্যেকটা মাদারবোর্ডে এই ক্যাপাসিটারগুলো থাকে। তো এই ধরনের কিছু ক্যাপাসিটার আমি সংগ্রহ করে রাখছি। এখানে তো পাবেন। আরে পাগল, এইটা ঘুরে যাবো। হ্যাঁ, তো 6.3 ভোল্টের একটা ক্যাপাসিটার আমি এখানে লাগাবো। আপনারা চাইলে যে কোনো মাদারবোর্ড থেকে খুলে নিতে পারেন, যে কোনো নষ্ট মাদারবোর্ড থেকে এই ধরনের একটি ক্যাপাসিটার, এই যে 6.3 ভোল্ট 1000 মাইক্রোফ্যারাড একটা ক্যাপাসিটার, আপনারা যে কোনো মাদারবোর্ড থেকে 6.3 ভোল্টের এই মান দেখে একটি ক্যাপাসিটার কিন্তু আপনারা লাগিয়ে নিতে পারেন। ক্যাপাসিটার লাগানোর সময় একটু খেয়াল করবেন যে তাতালে এইটা ভালোভাবে থাকতে হবে। এটা এমনভাবে চাপ দেওয়া যাবে না যে ভিতরের যে লাগার যে পয়েন্টটা, সেই পয়েন্ট সহ কিন্তু অনেক সময় পিসিবি থেকে বের হয়ে আসে, তখন কিন্তু ওই বোর্ডটা টোটালি বাদ দিতে হয়, এরকম হয়। তো এগুলো লাগানোর ক্ষেত্রে একটু সাবধানতার সাথে করতে হবে। আমি এটা একটু রিসোল্ডার করে দিচ্ছি। কাজের ফোকাস যেখানে সেখানে ধরো, রিসোল্ডার করে দিলাম। ক্যাপাসিটার লাগানো হয়ে গেছে, দেখেন। এবার আমি বোর্ডটি একটু পাওয়ার দিয়ে দেখব যে সেম ইস্যু আছে কিনা। সেম ইস্যু আছে কিনা আমি অ্যানালাইজার কার্ডটা একটু লাগিয়ে নিলাম। একটু বড় করে ধরো। হ্যাঁ, এটা কিন্তু ক্যাপাসিটার চেঞ্জ করার পরেও কিন্তু যেরকম সিমটম ছিল সেমটাই আছে। এটা কয়েকটা বিষয় হতে পারে, তো আমরা একটা কাজ করব, এখানে এই কন্ট্রোলারের পাশে আমরা একটু পেস্ট দিয়ে দেখব। অনেক সময় এই কন্ট্রোলারের পাশ দিয়ে একটু পেস্ট লাগিয়ে আমরা এখানে সামান্য একটু, তো ধরা হয় না, বোর্ড ধরে পুরা বোর্ড, কাজ যেখানে করি সেখানে কোনো খবর নেই। হ্যাঁ, সামান্য একটু আমরা এখানে সোল্ডারিং করে নেব অল্প পরিমাণে। এই যে রেজিস্ট্যান্সগুলো অনেক সময় এখান থেকে লিকেজ হয়ে যায়, যার কারণে কিন্তু এই সমস্যাটা হয় অনেক ক্ষেত্রে। জায়গাটা সোল্ডারিং হয়ে গেছে, ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। দ্রুত ঠান্ডা করার জন্য একটু থিনার ব্যবহার করা যেতে পারে।
এই ধরনের আপনারা ভালো মানের থিনের ব্যবহার করবেন অবশ্যই। বাজারে যে সস্তা বোতলজাত যে থিনারগুলো পাওয়া যায় সেগুলো ব্যবহার করা যাবে না, তাতে করে কিন্তু বোট নষ্ট হয়ে যাবে, কারণ থিনারগুলোতে পানির অংশটা বেশি থাকে ওই সব ডুপ্লিকেট থিনারে। ভালো মানের এনসি থিনার ব্যবহার করতে হবে। এগুলো প্রায় 200 টাকা করে পার লিটার। তো ঠান্ডা হলে পাওয়ার দিয়ে দেখবেন। দেখেন এটা কিন্তু রিডিং চলে আসছে, অর্থাৎ এই বোর্ডটা কিন্তু অলরেডি ঠিক হয়ে গেছে, এটা রেডি হয়ে গেছে। তো দেখলেন যে আসলে এই যে আমি শুরু থেকে একটা কথা বললাম আপনাকে, আপনাদের যে এই ধরনের ছোটোখাটো কিছু ইস্যু যেগুলো দোকানদাররা বলে যে ভাই এই বোর্ড ঠিক হবে না, এটা নষ্ট হয়ে গেছে বা কিছু, দেখেন বোর্ডে কিন্তু রিডিং চলে আসছে, ডিসপ্লেও চলে আসবে। আমি র্যাম লাগিয়ে আপনাদের দেখাচ্ছি। ভিজে এটা আমি একটু লাগিয়ে নিচ্ছি। আসলে আমি এক হাত দিয়ে ক্যামেরা ধরা আর এক হাত দিয়ে ভিডিও করতেছি, যার কারণে একটু অনেক সময় ফোকাসটা আসছে না। তো ভিজে কেবল লাগালাম, ইউএসবি কিবোর্ড লাগিয়েছি, এবার আমি পাওয়ার দিয়ে দেখব। দেখবেন এবার ডিসপ্লে চলে আসবে। যদিও রিডিং আসে না এখন, আসলে রিডিংটা সবসময় আসে না এই ব্যাক কার্ডে, কার্ডটি খুলে লাগালে হয়তো আবার রিডিং চলে আসবে। আবার একটু খুলে র্যামটা খুলে দেখি, র্যামটা মনে হয় ডিস্টার্ব আছে হয়তো। র্যামটায় ডিস্টার্ব আছে কিছুটা। এই সেটটা লাগাই নি। আমি রিডিংটা দেখানোর জন্য কিন্তু বারবার এটা খুলতেছি। দেখেন রিডিং আছে, হ্যাঁ র্যাম লাগালে ডিসপ্লে চলে আসবে। এটাই কিন্তু আরেকটা ইস্যু আছে, যেটা আমার যেটা মনে হচ্ছে, দেখেন C2 একটি তো র্যাম এখানে ডিটেক্ট করছে না। আমি র্যামের স্লটটা একটু পরিষ্কার করে দেবো, তার আগে দেখতে হবে যে প্রসেসরটা এখন পর্যন্ত আমি খুলিনি, এর কন্ডিশনটা কেমন। প্রসেসরের নিচ তলাটা দেখেন, এটা দেখেন অনেক কার্বন ফাঙ্গাস পড়ে আছে, কিন্তু দেখেন যথেষ্ট পরিমাণ ময়লা, এর কারণেও কিন্তু হতে পারে যে ডিসপ্লে আসছে না। আমি অন্য একটা প্রসেসর একটু ট্রান্সফার করে দেখছি। এই দেখেন এটা কিন্তু ডিসপ্লে চলে আসছে, অর্থাৎ ওই প্রসেসরটাও যে খারাপ তা না, এটাও ঠিক হয়ে যাবে। এটা
এটা কিন্তু এই নিচ এই তলার সাইডটা একটু পরিষ্কার, এই দেখেন ডিসপ্লে চলে আসছে, এই তলার সাইডটা একটু পরিষ্কার করে দিলে এটাও চলে আসবে। কিন্তু মাদারবোর্ডের যে মূল যে ইস্যুটা ছিল, যেটা রিস্টার্ট নিত, অর্থাৎ একটুখানি পাওয়ার এসে আবার চলে যেত, এই ধরনের প্রবলেমগুলো আপনারা মাদারবোর্ড বাদ দিয়ে দিতেন, সেই ইস্যুটা কিন্তু 100% সমাধান হয়ে, দেখেন মাদারবোর্ডটা ঠিক হয়ে গেছে। তো এই ধরনের ইস্যুগুলো আপনারা চাইলে যে কোনো দক্ষ একজন টেকনিশিয়ানের মাধ্যমে একটি দামি মাদারবোর্ড অল্প কিছু টাকার মাধ্যমে ঠিক করাতে পারেন, তাতে আরও 2-3 বছর চালানো যেতে পারে ভালোভাবে। আমি আপনাদের আবার একটু দেখান করে দেখেন, রিডিংটা দেখেন, ডিসপ্লে চলে আসছে খুব সহজেই, দ্রুত ডিসপ্লেটা চলে আসছে। এই কাজের লংজিবিলিটিও হয় অনেক ভালো। তো ধন্যবাদ, ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তীতে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।